Assalamu alaikum. This is lecture 22 of our course Risk Management and Financial Institution. We were learning in our previous lecture regarding risk management in the future, and we'll continue from that part. The second part is regarding the evolving regulatory landscape and challenges. We have already covered the emerging trends and innovations in risk management, and will today cover the evolving regulatory landscape and challenges, inshallah. And we'll continue our third part in our next lecture. So the regulatory landscape is continuously evolving due to changes in laws, industry standards, and global economic conditions. Organizations need to adapt to these changes to effectively manage risks, and some key aspects include understanding regulatory landscape and impact on risk management. So দেখেন, আমরা এখানে বলছি যে যখন একটা কোম্পানি এক ইন্ডাস্ট্রিতে সার্ভাইভ করবে, তখন অবশ্যই তাকে রেগুলেশনসের প্রতি খেয়াল রাখতে হবে। যদি কোনো কোম্পানি রেগুলেশনের প্রতি খেয়াল না রাখে, তো তাকে অবশ্যই গভর্নমেন্ট বলেন অথবা রেগুলেটরি অথরিটি বলেন, তারা তাকে লিগালি তার এগেনস্টে অ্যাকশন নেওয়ার জন্য এগিয়ে যাবে, কেননা সে রেগুলেটরি কমপ্লায়েন্স করছে না। তো অবশ্যই তাকে একটা ইন্ডাস্ট্রিতে সে যখন বিলং করে, তখন সেই ইন্ডাস্ট্রিতে রেগুলেশনস কী ধরনের রয়েছে এবং পরবর্তীতে কী ধরনের চেঞ্জেস আসছে, সবসময় অর্গানাইজেশনকে অবশ্যই আপডেটেড থাকতে হবে। যদি সে আপডেটেড না থাকে, ফলে কী হবে যে তার কোম্পানির এগেনস্টে কোনো কেস হতে পারে, কোনো ভোক্তা তার এগেনস্টে কেস করতে পারে, অথবা গভর্নমেন্ট তার এগেনস্টে কোনো লিগাল অ্যাকশনস নিতে পারে। এমনও হতে পারে যে রেগুলেশনসকে কমপ্লাই না করার কারণে তার অর্গানাইজেশনটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এমন কিছু এক্সাম্পল যদি আপনারা ইউটিউবে দেখেন, অথবা আপনারা যদি গুগলে দেখেন, এরকম অনেকগুলো এক্সাম্পল রয়েছে। বেশ কিছুদিন আগে আমরা দেখলাম যে ভোক্তা অধিকার থেকে অনেক বেশি পরিমাণে রেইড দেওয়া হচ্ছে যে সমস্ত কোম্পানির বিএসটি কর্তৃক অনুমোদন নেই, অথবা যাদের এগেনস্টে তা অনেক কনজিউমার তাদের এগেনস্টে কমপ্লেইন করেছে, এবং তারা নিজেরাও রিসার্চ করে বলেন অথবা তারা নিজেরাও খোঁজখবর নিয়ে দেখেছে যে সে সমস্ত কোম্পানির সমস্যা রয়েছে, তখন তারা সে সমস্ত কোম্পানিতে গিয়ে তারা কোয়ালিটি এনশিওর করার চেষ্টা করছে। তো এমনই একটা এক্সাম্পল যদি আমরা দিই এই রেগুলেশনসের, যে বেশ কিছুদিন আগে একটি ডায়মন্ডের দোকানে ভোক্তা অধিকার যায়, এবং সেখানে ডায়মন্ড টেস্ট করার জন্য এবং ডায়মন্ড ওজন করার জন্য কিছু মেশিনস রয়েছে। প্রত্যেকটা ডায়মন্ডের শপেরই তাদের হচ্ছে এটা থাকা তার জন্য বাধ্যতামূলক। যে সমস্ত কোম্পানি, যে সমস্ত অর্গানাইজেশন নেই, তাদেরকে বিজনেস করতে দেওয়া হচ্ছে না। কিন্তু যেই কোম্পানি রয়েছে, এমন একটা এক্সাম্পল যে একটি কোম্পানি ছিল যে তাদের সবই ঠিক আছে, কিন্তু যেই মেশিনটাতে ডায়মন্ডটাকে ওয়েট করা হচ্ছে, মিনিং ডায়মন্ড ওয়েট মেশিন, সেটা প্রত্যেক ইয়ারে বিএসটিআই থেকে একটা টেস্ট করিয়ে আনতে হয়, সেটা যেন 99.99% অ্যাকুরেট থাকে। যদি একটু কম বেশি হয়, তখন সেটা কিন্তু অ্যাকুরেসি হচ্ছে না। যেহেতু ডায়মন্ড একটা বিগ অ্যামাউন্টে আমরা ইউজুয়ালি ডায়মন্ডকে পারচেস করতে, এবং এটার ভ্যালু কিন্তু অনেক হাই, যার কারণে আমরা সেই ডায়মন্ড যদি কোনো কনজিউমার অ্যাকুরেট ওয়েটে ডায়মন্ডটা নিতে না পারে, সেটা কিন্তু আমার জন্য লস, এবং সেটা কিন্তু গভর্নমেন্টের জন্য একটা লস। তো সেই কোম্পানিটা কি করলো, সেই শপটা তাদের মেশিনটাকে চেক করে দেখা হলো, তাদের লাস্ট বিএসটিআই টেস্টিং করা হয়েছে 2016-17 দিকে। এরপরে আর কোনো 5 to 6 ইয়ার্স কোনো ধরনের টেস্টিং করা হয়নি। তো তখন তাদেরকে জিজ্ঞাসা করলো, কেন আপনারা এটাকে টেস্ট করেন নাই? তখন তারা উত্তর দিল যে আমরা তো এটা সম্পর্কে জানি না যে এটা টেস্ট করতে হয়, আমরা তো নতুন দোকান খুলেছি, এটা আমরা আগে পারচেস করেছি। তো দেখেন, এরকম রেগুলেশনস না জানার ফলে তাদেরকে কিন্তু 50,000 থেকে 60,000 টাকা জরিমানা করা হয়েছে, ফাইন করা হয়েছে, এবং তাদের দিতে বাধ্য করা হয়েছে। তাদের দোকানের শাটার অফ করে দেওয়া হয়েছে আনটিল অ্যান্ড আনলেস দে ফিল্ড দ্য ফাইন। তো দেখেন, এরকম আপনি যদি কোনো অর্গানাইজেশন প্রতিষ্ঠা করেন এবং আপনি যদি আপডেটেড রেগুলেশনসগুলো না জানেন, তাহলে কিন্তু আপনার কোম্পানি বন্ধের মুখে পড়তে পারে, এবং সেটা আপনার কিন্তু ফিনান্সিয়াল লস হতে পারে। এরপর আমরা যদি ইম্প্যাক্ট অন রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি,
দেখেন এখানে বলছে যে রেগুলেটরি চেঞ্জেস ক্যান ইনফ্লুয়েন্স রিস্ক ম্যানেজমেন্ট প্র্যাকটিস বাই ইন্ট্রোডিউসিং নিউ কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টস অ্যান্ড অল্টারিং এক্সপোজার। আপনি লাস্ট 20 ইয়ার্স 25 ইয়ার্স অথবা 10 ইয়ার্সে ধরেন না কেন, আপনি লাস্ট 10 ইয়ার্স ধরে যে রিস্ক ম্যানেজমেন্ট প্র্যাকটিসটা করে আসছেন আপনার কোম্পানিতে, কারেন্টলি আপনি যদি খেয়াল করেন আমাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বলেন অথবা বিভিন্ন বড় হয়ে যাওয়ার কারণে আমাদের ইন্ডাস্ট্রিগুলো অনেক বেশি এক্সপান্ড হওয়ার কারণে আগের যে রিস্ক ম্যানেজমেন্ট প্র্যাকটিসগুলো ছিল বর্তমানে সেই রিস্ক ম্যানেজমেন্ট প্র্যাকটিসগুলো অলমোস্ট ডেড। কারণ আগে যেই প্র্যাকটিসগুলো ছিল এখন সেই প্র্যাকটিসগুলো আমাদের কোম্পানিতে খাটবে না। আগে আপনি যেভাবে রাস্তা দিয়ে 10 মিনিটে একটা এলাকা থেকে অন্য এলাকায় চলে যেতে পারতেন, 10 মিনিট আপনি আইদার 10 to 15 20 কিলোজ আপনি যেতে পারতেন একটা সময়, সেটা 20-25 ইয়ার্স আগের কথা যখন আমাদের রাস্তায় কোনো জ্যাম হতো না। কিন্তু এখন আপনি যদি চিন্তা করেন আচ্ছা আমি আগের যুগে আছি, আগের মতোই আমার রিস্ক ম্যানেজটা করতে হবে, আপনি এখন বাসা থেকে বের হলেন 15 মিনিটস আগে, আপনি যদি আমি 15 মিনিটসে চলে যাব, আলটিমেটলি আপনি 2 or 3 আওয়ার্স আপনি ট্রাফিক জ্যামের কারণে আপনি কিন্তু সেই রাস্তাটা ক্রস করতে পারছেন না। তো আগে যা ছিল 10 to 25 ইয়ার্স আগেও যা ছিল সেই রিস্ক ম্যানেজমেন্ট প্র্যাকটিসগুলো কিন্তু এখনও কোনোভাবেই খাটবে না। আপনাকে এর জন্য সময়ের সাথে সাথে নিজেকে চেঞ্জ যেমন করতে হবে, তেমনই আপনার কোম্পানিতে যে ধরনের রিস্ক ম্যানেজমেন্ট প্র্যাকটিসগুলো করা হচ্ছে রেগুলেশনের পাশাপাশি সেই ধরনের ম্যানেজমেন্ট প্র্যাকটিসগুলোকেও আমাদেরকে চেঞ্জ করতে হবে এবং নতুন নতুন কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টের সাথেও আমাদেরকে অ্যাডাপ্ট করে নিতে হবে। এই জন্য আমরা বলছি রেগুলেটরি চেঞ্জের সাথে প্রত্যেকটা কোম্পানিকে অ্যাডাপ্ট করে নিতে হবে, আর তারা আস্তে আস্তে ইন্ডাস্ট্রি থেকে বিলীন হয়ে যাবে যদি তারা অ্যাডাপ্ট করতে না পারে। এখন এক্ষেত্রে কি কি ধরনের চ্যালেঞ্জ আসলে হতে পারে? অনেকগুলো চ্যালেঞ্জ হতে পারে। আমরা এখানে খুব বেশি ডিটেলসে যাচ্ছি না, আমরা এখানে একটা ব্রড ভিউ থেকে আপনাদেরকে আইডিয়া দিতে চেষ্টা করব যে বেসিক কিছু চ্যালেঞ্জেস আসতে পারে এই অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে। আমরা বলতে পারি যে একটা কোম্পানি স্থাপন হওয়ার পর থেকে যত ধরনের রেগুলেটরি কমপ্লায়েন্সগুলো রয়েছে, রেগুলেশনসগুলো রয়েছে, সেগুলো অনেক বেশি পরিমাণে হওয়ার কারণে সেগুলো অনেক কমপ্লেক্স হয়ে যাচ্ছে। এর ফলে কোন রেগুলেশনসগুলো আমি মানছি আর কোনগুলো আমি মানতে পারছি না সেগুলোকে আইডেন্টিফাই করাটা অনেকটাই ইম্পসিবল হয়ে যাচ্ছে। এটা একটা বড় চ্যালেঞ্জ হতে পারে যে complying with diverse and intricate regulatory frameworks across different jurisdictions poses a significant challenge for global organization. দেখেন একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি যখন অন্য কোনো দেশে বিজনেস করতে যাচ্ছে তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সে যে ইন্ডাস্ট্রিতে যাচ্ছে, সে যে কান্ট্রিতে যাচ্ছে সেই কান্ট্রির লগুলো কি কোম্পানি স্থাপনের ক্ষেত্রে, সেই কান্ট্রিতে গেলে তাকে কোন ধরনের লস ফলো করতে হচ্ছে, তাকে ট্যাক্স লস কোনগুলো ফলো করতে হচ্ছে, তাকে স্টেক হোল্ডার কোন লসগুলো ফলো করতে, তাকে এনভায়রনমেন্টাল কোন লস ফলো করতে হচ্ছে, এরকম অনেক ধরনের কমপ্লেক্স লস বা অনেক ধরনের কমপ্লেক্স আইন তাকে ফলো করতে হয়। যার কারণে একটা ট্র্যাকিং রাখা বা নেভিগেট করা যে কত ধরনের যে রেগুলেটরি ফ্রেমওয়ার্কস রয়েছে সেগুলো নেভিগেট করা আসলে ওই কোম্পানির পক্ষে এবং ওই অর্গানাইজেশনের পক্ষে অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ হতে পারে আপনার অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে। আরেকটা বড় চ্যালেঞ্জ হতে পারে ইথিক্যাল অ্যান্ড লিগাল অ্যালাইনমেন্ট, যে ensuring that risk management practices align with ethical standards and legal requirements is essential for maintaining organization's reputation and credibility. তো এটা অনেক সময় দেখা যায় যে আমরা যখন কোম্পানি স্থাপন করি তো কোম্পানিতে সবাই তো আর ইথিক্যাল বা লিগাল কোনো বাইন্ডিংস ছাড়া অথবা যদি কোনো ইন্ডিভিজুয়ালকে আমরা হায়ার করি আমরা কিন্তু আর ইথিক্যাল ব্যাকগ্রাউন্ডটা সবসময় চেক করতে পারি না। আবার কেউ আগে ইথিক্যাল ছিল এখন আজ আনইথিক্যাল হয়ে যাবে না এমনটাও কিন্তু বলা যায় না, কারণ হিউম্যান নেচার ইজ অলওয়েজ চেঞ্জিং। তো আপনি কখনো একটা মানুষকে বলতে পারবেন না উনি আগে লাস্ট 10 ইয়ার্স ভালো ছিলেন, ইথিক্যাল ছিলেন, এখন কারেন্টলি সে আনইথিক্যাল হয়ে যাচ্ছে। তো এটা অনেক ধরনের ইস্যু হতে পারে, এটা একটা বড় চ্যালেঞ্জ হতে পারে এই অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে। আরেকটা বড় চ্যালেঞ্জ হতে পারে বিভিন্ন ধরনের লিগাল রিকোয়ারমেন্টস যেগুলো রয়েছে একটা কান্ট্রি বলেন অথবা একটা ইন্ডাস্ট্রিতে বলেন, সেগুলো একটা বড় চ্যালেঞ্জ হতে পারে অর্গানাইজেশনের রেপুটেশনের ক্ষেত্রে অথবা ক্রেডিবিলিটি এনশিওর করার ক্ষেত্রে। সো আমাদের লেকচার 22 আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ নেক্সট লেকচারে আমরা এই চ্যাপ্টারটি কমপ্লিট করে ফেলবো, আর নেক্সট লেকচারের মাধ্যমে আমাদের পুরো কোর্স স্প্রিং 2023 তে শেষ হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।